আসসালামু আলাইকুম। প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমরা যে প্রস্তুতিটি নিবা বা ইউনিভার্সিটিতে তোমরা যে প্রস্তুতিগুলো নিবা অ্যাডমিশনের জন্য, সেখানে আসলে কোথা থেকে শুরু করা উচিত, এটা নিয়ে কনফিউশনে আছো। তো শুরু করতে হবে হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ দিয়ে, কারণ তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছো, তোমাদের কাছে কনসেপ্ট আছে, তুমি বুঝতেছো যে আমার আসলে আমি জিনিসটা কি, কিন্তু কোথা থেকে শুরু করবা এই জিনিসটা বোঝা কিন্তু খুবই প্রয়োজন। তো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নসমূহ যেগুলো বিগত বছরে এসেছে সেগুলা কিন্তু সলভ করব এবং দেখব যে আসলে কোথা থেকে প্রশ্নগুলো এসেছে এবং কি কি প্রশ্ন আসতে পারে এবং কোনভাবে প্রশ্নগুলো আসতে পারে। তো চলো আমরা শুরু করি। তো আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিট আছে, অর্থাৎ ব্যবসায় শিক্ষার্থী যারা আছো, তোমরা তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য ব্যবসায় শিক্ষার ইউনিট হচ্ছে কি জানো? বি ইউনিট। রাবিতে কি ইউনিট? বি ইউনিট। এই বি ইউনিটে কিন্তু তোমরা পরীক্ষা দিবে। তো চলো দেখি যে আসলে কি কি প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং কি কি প্রশ্ন আসতে পারে বা সম্ভাব্য প্রশ্নসমূহ। চলো দেখি। তো এক নম্বরে প্রশ্ন করেছে যে নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হয়। মূলত বিগত বছরগুলোতে কিন্তু 20টি করে প্রশ্ন এসেছে, অর্থাৎ 20 মার্ক কিন্তু এই ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা থেকে কিন্তু এসেছে। তো চলো শুরু করি। তো প্রথমেই দেখো, অংশীদার নিয়ে প্রশ্ন, অর্থাৎ অংশীদারি ব্যবসায় নিয়ে কিন্তু প্রশ্ন করেছে। এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই যে অংশীদারি ব্যবসায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন নিয়মিত আসছে। যেমন ধরো, এই যে নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হচ্ছে। খুবই সহজ, তুমি তো বুঝতেছোই যে এটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদার। কি এটি হচ্ছে? কি সীমাবদ্ধ অংশীদার বলা হচ্ছে। আমরা উত্তর নিলাম সীমাবদ্ধ অংশীদার। তুমি পড়েছো, আমি বাকিগুলো বিশ্লেষণে আসছি। কিন্তু আমি যদি বলি, দেখো এই যে নাবালককে যে কোন ধরনের অংশীদার বলা হচ্ছে? সীমাবদ্ধ অংশীদার। প্রশ্ন আসতে পারে কত সালের আইন ফলো করা হয়, এটা এইচএসসি তে আসে। তারপরে তোমাদের এটা অ্যাডমিশনেও আসতে পারে যে কত সালের আইন ফলো করা হচ্ছে। 1932 সালের আইন কিন্তু, অংশীদারি আইন কিন্তু এখানে ফলো করা হচ্ছে। তো নাবালককে কিন্তু সীমাবদ্ধ অংশীদার বলা হচ্ছে। এটি কেন? কারণ নাবালকের কিন্তু দায় এখানে সীমাবদ্ধ, কারণ সে তো বিশেষ বিবেচনায় প্রতিষ্ঠানে নাবালক অংশীদার হিসাবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। সাবালকত্ব প্রাপ্তির 180 দিনের মধ্যে কিন্তু তার আবার ওখানে স্টেটমেন্ট দিয়ে কিন্তু জানিয়ে দিতে হবে। তো ওই যে 180 দিন বা 6 মাস, ওটা তো আমরা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যখন সলভ করেছি তখন আমরা ওটা দেখেছি। তো যাই হোক, এখানে কিন্তু সীমাবদ্ধ অংশীদার কেন এটা আমরা জানলাম। তারপরে যদি দেখি নামমাত্র অংশীদার, তার আসলে এখানে এসে তার নামটা বা সুনামটা যেটি ব্যবহার করার জন্য সে সুযোগ দিচ্ছে। কুমন্দ অংশীদার পরিচালনা অংশ নিচ্ছে না। এই যে প্রতিবন্ধ অংশীদার, এই যে যারা আছে, এই অংশীদারগুলো আরো অনেক প্রকারভেদ যেগুলো আছে, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন প্রতিবন্ধ অংশীদার থেকে আসবে, সীমাবদ্ধ অংশীদার থেকে আসবে, অংশীদারি ব্যবসায়ের এই বিষয়গুলো থেকে কিন্তু নিয়মিত প্রশ্ন আসে। এই জন্য এই যে অংশীদারি ব্যবসায় অধ্যায়টি, এখান থেকে কিন্তু তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং গাফিলতি করার কিন্তু কোনো সুযোগ নাই। পরবর্তীতে আমরা দেখি যে ডুয়েল সাবঅর্ডিনেশন কোন নীতির পরিপন্থী। ডুয়েল সাবঅর্ডিনেশন, ডুয়েল সাবঅর্ডিনেশন, তুমি এটাকে দ্বৈত আনুগত্য ধরতে পারো। হ্যাঁ, দ্বৈত আনুগত্য মানে কি? দ্বৈত আনুগত্য মানে কি দেখছো, মানে তুমি একটা অফিসে চাকরি করো, অফিসে তো তোমার ঊর্ধ্বতন অনেকেই থাকতে পারে, কিন্তু তুমি আসলে একাধিক মানুষের কথা শুনতেছো, তাহলে কি হবে? হবে না। আদেশের ঐক্য যে নীতিতে আছে, এই আদেশের ঐক্য নীতির মাধ্যমে কিন্তু তোমার একজনের সাবঅর্ডিনেট তুমি হতে পারো, মানে একজনের আদেশ কিন্তু তুমি ফলো করবা। হ্যাঁ, একজনের আদেশ কিন্তু তোমার ফলো করতে হবে। তো দেখি ডুয়েল সাবঅর্ডিনেশন কোন নীতির পরিপন্থী। দেখো এই যে আমরা এখানে দেখলাম যে কি আদেশের ঐক্য সরাসরি প্রশ্নে আছে। নির্দেশনার ঐক্য কি? নির্দেশনার ঐক্য হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য মানে কিন্তু সবাই এগিয়ে চলে, এই নির্দেশনার ঐক্য কিন্তু থাকা লাগবে। দায়িত্ব কর্তৃত্ব থাকবে, শৃঙ্খলা থাকবে, যোগ্য ব্যক্তিকে যোগ্য, যোগ্য বস্তুকে যোগ্য স্থানে স্থানান্তরের বিষয়টি থাকবে। তো দেখো তাহলে এই যে আসছে কি কোন নীতি, ডুয়েল সাবঅর্ডিনেশন কোন নীতির অন্তর্ভুক্ত। নীতি দিয়ে দেখছো এখানে কিন্তু ওই যে ব্যবস্থাপনা নীতি, যে অধ্যায়টি তোমরা পড়েছো না, ব্যবস্থাপনা নীতি, এই ব্যবস্থাপনা নীতি থেকে কিন্তু এখানে প্রশ্ন আসতেছে। দেখছো, তাহলে আমরা দেখবো যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে, এটাও কিন্তু আমরা দেখবো ইনশাআল্লাহ। তো দেখো 3 নম্বরে প্রশ্ন করছে মাস্টার পরিকল্পনা কোন স্তরের জন্য গৃহীত হয়। আগে তোমার মানে প্রশ্নটা আসলে একটু চিন্তা করবা, আরে মাস্টার পরিকল্পনা কি? আমি তো পরিকল্পনা পড়ছি, হয়তো কোথাও দেখি নাই বা দেখেছি, প্র্যাকটিস করছি বা করি নাই, বাট তোমাকে যখন আমি মাস্টার পরিকল্পনা না বলে মাস্টার প্ল্যান বলবো, তখন কিন্তু তোমার জন্য ভাই, তুমি বা আপু, তোমার জন্য কিন্তু এটা সহজ হয়ে যাবে বা তুমি কিন্তু বুঝতে পারবা খুব সহজে। তো দেখি মাস্টার পরিকল্পনা বা মাস্টার প্ল্যান যেটি আছে, হ্যাঁ,
এই যে মাস্টার প্ল্যান যেটি আছে এটি আসলে কিসের জন্য? দেখো এই মাস্টার প্ল্যানটা কিন্তু সার্বিক বিষয়ের জন্য করা হয়। কি সার্বিক? সবকিছুর জন্য করা হয়। এখন দেখি এখানে অপশনে কোন কোন বিষয়গুলো আছে। প্রধান প্রধান কাজের জন্য না, এখানে ছোট ছোট কাজও আসবে আর কি। বিভিন্ন অঞ্চলের জন্য না, সবকিছুর জন্য। একক বিভাগের জন্য না। তাহলে দেখো কি, এবং সকল বিভাগ এবং সকল অঞ্চলের জন্য। ঠিক আছে, এই যে সকল বিভাগ বা অঞ্চলে সকল কাজের জন্য কি করা হচ্ছে? মাস্টার পরিকল্পনা কিন্তু প্রণয়ন করা হচ্ছে। এখন দেখি 4 নম্বরে প্রশ্ন করেছে যে প্রেষণার ফল প্রতিফলিত হয় মানে কিভাবে হয় বা কি, এখানে একটা ড্যাশ দিয়েছে। তো দেখি প্রেষণা কি মোটিভেশন, তুমি দেখতেছো। এখন মোটিভেশন তোমার জন্য কি? ধরো তুমি অ্যাডমিশন জার্নিতে তুমি ভালো করবা ইনশাল্লাহ, তুমি অ্যাডমিশন লাইফ টাইমে তোমার হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার টার্গেট আছে, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ধরো তুমি 10ম স্থান অর্জন করলা। এখন তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি পড়বে। তো এখন আমি তোমাকে বললাম যে হ্যাঁ তুমি তো পড়বা, তোমার তো অবস্থা ভালো, তুমি প্রিপারেশন নিচ্ছ, খুবই ভালো, তুমি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এই যে তোমাকে মোটিভেশন দিচ্ছি, আস্তে আস্তে মোটিভেশন দিচ্ছি। কেন? কেন দেখো, তার মানে এই মোটিভেশনটা নিলা, তুমি পড়লা, তোমাকে আমি মোটিভেট করলাম, তুমি আলটিমেটলি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইলা, ভর্তি হইলা। এটা কি তোমার সাফল্য না? ঠিক ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেম। ব্যবসায় বা তোমার প্রতিষ্ঠান বা সংগঠন যখন চালাবা, তোমার কর্মীদের মোটিভেশন দিলে সে তার লক্ষ্য অর্জনের জন্য ছুটে চলে, তার কাজের অগ্রগতি হয়। এখন লক্ষ্য অর্জন করলে কি ব্যবসায় সাফল্য আসে, প্রতিষ্ঠানের সাফল্য আসে, সংগঠনের সাফল্য আসে। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, কর্মীর সাহস, আচরণ, প্রতিষ্ঠানের স্থায়িত্ব, দেখো সবগুলাই তোমার কাছে মনে হচ্ছে যে উত্তর হবে, বাট দেখো আলটিমেট অ্যান্সার কি? ব্যবসায়ের সাফল্য কিসের সাথে? এই যে লক্ষ্যের সাথে। হ্যাঁ, কিসের সাথে? লক্ষ্যের সাথে কিন্তু জড়িত। তো আমরা এখানে দেখলাম কেন মোটিভেশনটা প্রতিফলিত হয়, কিভাবে বা কিসে। এই দেখো, একজন ডিবেঞ্চারকারী ব্যবসায় প্রতিষ্ঠানের কি? খুবই সহজ। ডিবেঞ্চার যে মানে হোল্ড করে সে ব্যবসায় ঋণ দেয়, কি সে ব্যবসায় ঋণদাতা হিসেবে আসে। হ্যাঁ, তো এখানে সরাসরি দেখলাম যে ঋণদাতা। মালিককে? ব্যবসায় বা যৌথ মূলধনী ব্যবসায়ের মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। সাধারণ শেয়ার হোল্ডার। অংশীদারি ব্যবসায়ের জন্য তো অংশীদার ব্যবস্থাপনা তো সকল এর সাথেই জড়িত। ঠিক আছে, তো একজন ডিবেঞ্চার হোল্ডার বা ব্যবসায়ের কি? একজন ঋণদাতা, কিন্তু ব্যবসায় পরিচালনায় সে অংশগ্রহণ করে না। কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? খুবই সহজ একটা বিষয়। দেখো তুমি একা একটা ব্যবসায় পরিচালনা করতেছো, এখন তোমার তো একাই ডিসিশন নিতে সবচেয়ে সুবিধা হবে। দেখো অন্যদিকে দেখো সমবায় প্রতিষ্ঠান, তোমার একটা স্ট্রাকচার মেনটেন করতে হচ্ছে, অংশীদারিও সেম, যৌথ মূলধনিও সেম। কিন্তু এক মালিকানা ব্যবসায় তুমি বুঝতেছো যে আমার আসলে এই সিদ্ধান্তটি নেওয়া দরকার, জরুরি, আমি নিয়ে ফেললাম। এটাই কারণ তোমার এখানে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করা মানুষ বা সিদ্ধান্ত গ্রহণে তোমাকে প্রভাবিত তুমি একা নিজেকেই করতে পারবে। আচ্ছা, ই বিজনেসের ক্ষেত্রে নিচের কোন মডেলে, ই বিজনেস বুঝলাম, ইলেকট্রনিক বিজনেস, এখন কোন মডেলে একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে? একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট কি করে? সরাসরি ভোক্তা মানে সরাসরি কি করে? পণ্য বিক্রয় করে। ভোক্তার ইংরেজি হচ্ছে কনজিউমার। একজন কনজিউমার আরেকজনের কাছে, আরেকজন কনজিউমারের কাছে সে কিন্তু কি করছে? পণ্য বিক্রয় করছে। তার মানে কি সি টু সি, একজন ভোক্তা টু ভোক্তা। হ্যাঁ, ভোক্তা টু ভোক্তা, বাংলা হচ্ছে ভোক্তা টু ভোক্তা। বি টু বি কি? বিজনেস টু বিজনেস, একজন একটা ব্যবসায় থেকে আর একটা ব্যবসায়। কনজিউমার টু বিজনেস, ভোক্তা থেকে ব্যবসায়। বি টু বি, বিজনেস টু কনজিউমার, এই জায়গাগুলো কিন্তু এখানে আসে। তো আমরা দেখলাম কি ভোক্তা থেকে ভোক্তা কি? এই যে সি টু সি। কোন ব্যবসায় পরিবেশের সাথে নৈতিকতা ও মূল্যবোধ সরাসরি সম্পৃক্ত? ব্যবসায় পরিবেশ অনেকগুলো আছে, প্রাকৃতিক আছে, সামাজিক আছে, আইনগত আছে, রাজনৈতিক আছে, সামাজিক বললাম, তারপরে কি ধর্মীয় আছে, অনেকগুলা পরিবেশ আছে তুমি দেখতেছো। কিন্তু দেখো এখানে কি বলছে? নৈতিকতা এবং মূল্যবোধ। এই যে নৈতিকতা মূল্যবোধের আমরা অপশনগুলো দেখি কি, আইনের বিষয়গুলো বলা থাকে, রাজনীতিতে নীতির বিষয়গুলো বলা থাকে, বা রাজনৈতিক পরিবেশের উপাদান হিসেবে বিভিন্ন নীতি সরকার রাষ্ট্র প্রণয়ন করে, সেই বিষয়গুলো থাকে। অর্থনৈতিক পরিবেশে তো দেখতেছি অর্থনৈতিক বিষয়গুলো থাকে। এখন দেখো তুমি সামাজিক প্রতিষ্ঠান সমূহে বা সমাজে কিন্তু নীতি নৈতিকতার একটা স্ট্যান্ডার্ড, একটা মূল্যবোধ, নীতি নৈতিকতা মূল্যবোধ, নীতি বলতে এই যে নৈতিকতা এবং যে মূল্যবোধ, এই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হয়। এখান থেকে কিন্তু মানুষ শিখে এবং এখানেই কিন্তু মানুষ এগুলো অ্যাপ্লাই করে। তো দেখি কি মূল্যবোধ সরাসরি সম্পৃক্ত কিসের সাথে? তাহলে দেখলাম আমরা সামাজিক পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত। হোল্ডিং কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন? হোল্ডিং কোম্পানি দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, তুমি এটাকে প্রাইভেট কোম্পানি হিসাবেই দেখো। প্রাইভেট কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন? 2 জন।
প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন? 2 জন। তাহলে এই দেখো এখানে কিন্তু ওই যে যৌথ মূলধনী কারবার বা যৌথ মূলধনী ব্যবসায় থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। তারপরে দেখো এটা কি, ব্যবসায় পরিবেশ থেকে প্রশ্ন আসতেছে, তুমি দেখতেছো হ্যাঁ, এই যে ব্যবসায় পরিবেশ থেকে প্রশ্ন আসতেছে। তারপরে কি, ই বিজনেস থেকে প্রশ্ন আসতেছে, আইসিটি মানে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির যে প্রভাব সেখান থেকে আসতেছে। কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? এক মালিকানা ব্যবসায়, সরাসরি আমরা দেখলাম এক মালিকানা ব্যবসায়। আমি যদি এই পর্যন্ত যা যা পড়ালাম জাস্ট অধ্যায়গুলো একটু সামারি করি বা প্রথম পত্র দ্বিতীয় পত্র হিসাব করেও যদি বলি, কোনোটাও অবহেলা করার কোনো সুযোগ নাই। দেখো অংশীদার প্রথম পত্র থেকে আসছে, নীতি দ্বিতীয় পত্র থেকে আসছে, পরিকল্পনা দ্বিতীয় পত্র থেকে আসছে, প্রেষণার ফল এটা দ্বিতীয় পত্র থেকে আসছে, ডিবেঞ্চার হোল্ডারকারী ব্যবসা প্রতিষ্ঠানে কি ঋণদাতা এটা প্রথম পত্র থেকে আসছে, যৌথ মূলধনী ব্যবসায় অভ্যন্তরে আছে। তারপরে কি, যে ব্যবসায় কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এক মালিকানা ব্যবসা থেকে আসছে, আইসিটি থেকে প্রশ্ন আসতেছে, নৈতিকতা মূল্যবোধ থেকে প্রশ্ন আসতেছে এক মালিকানা ব্যবসায়, বা সামাজিক এটা পরিবেশের সাথেও সম্পর্কিত আর কি এটা আসতেছে। দেখো যৌথ মূলধনী ব্যবসা থেকে প্রশ্ন আসতেছে। তাহলে আমরা কিন্তু অধ্যায়গুলো বলে দিলাম। এখন দেখো জ্ঞান চার্ট কিসের কৌশল। তোমাদের একটা জিনিস মাথায় মনে হবে, বিষয়টা এরকম যে আমার তো বইতে আমি নিয়ন্ত্রণের অধ্যায় আমি আসলে জ্ঞান চার্ট পড়ছি, তুমি পড়ছো, তোমাদের বইতেও এটা আছে, কিন্তু তুমি আসলে হয়তো মনোযোগ দিয়ে ওটা পড়ো নাই। এখানে একটা বিষয় আছে, দেখো জ্ঞান চার্ট তো অবশ্যই নিয়ন্ত্রণের একটি কৌশল, এটা আমি বলতেছি, অবভিয়াসলি বলতেছি, কিন্তু তুমি মানে দেখে মানে আমি তো জানি, তুমি মনে করতেছো পরীক্ষার হলে আসছে, তুমি ভাবতেছো যে হ্যাঁ আমি তো জানি এটা নিয়ন্ত্রণই, কিন্তু দেখো এই নিয়ন্ত্রণের পরে কিন্তু পরিকল্পনার কার্যক্রম শুরু হয়, এবং পরিকল্পনায় কিন্তু এই জ্ঞান চার্ট ব্যবহৃত হয়। এই যে ভবিষ্যৎমুখী পরিকল্পনাগুলোতে বা পরিকল্পনায় কিন্তু গ্যান্ট চার্ট ব্যবহৃত হয়। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর দেখো আমরা কিন্তু নিচ্ছি কি, পরিকল্পনা নিয়ন্ত্রণ, এই যৌথভাবে কিন্তু এই গ্যান্ট চার্ট কিন্তু এই দুইটা জায়গায় কিন্তু ব্যবহার করা হয়। কোনটি ব্যবস্থাপনার চক্রের শেষ বা চূড়ান্ত ধাপ? অবভিয়াসলি নিয়ন্ত্রণের পরে, এটা তো মানে একদম সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন, নলেজ, যে তুমি আসলে জানো কিনা, একদম সরাসরি নিয়ন্ত্রণের পরেই তো একদম তারপরে কিন্তু পরিকল্পনা শুরু হয়। সো নিয়ন্ত্রণ কি সর্বশেষ ধাপ। কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? এইটা তোমাদের এইচএসসি পরীক্ষাও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, কর্মী সংস্থান থেকে প্রশ্ন আসবে, 2-3টা প্রশ্ন তোমরা কিন্তু পাবা ইনশাল্লাহ। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্যান্য জায়গায়ও পাবা অবশ্যই। দেখো কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? কর্মী সংগ্রহ। ঠিক আছে, কর্মী সংগ্রহ। এখন এইখান থেকে আসলে দেখলাম যে আমি আসলে জানলাম যে কর্মী সংগ্রহই প্রথম পদক্ষেপ, বাট প্রশ্ন করতে পারে যে কোনটি ইতিবাচক। ইতিবাচক 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 বলতে পারে, মানে এই মানে জিনিসটা হচ্ছে যে কোথায় আসলে মানে পজিটিভলি মানুষ ইন্টার করে, প্রবেশ করে, বা মানুষ বেশি হয় কোথায়, মানুষ অন্তর্ভুক্ত হয় কোথায়, হ্যাঁ অন্তর্ভুক্তিমূলক যেটাকে বলি আমরা, যদি এটা কি কর্মী সংগ্রহ। কারণ কর্মী সংগ্রহে ওপেনলি বলা হচ্ছে, আহ্বান করা হচ্ছে সার্কুলারের মাধ্যমে বা ইন্টারনাল যেভাবে হোক আহ্বান করা হচ্ছে, তারা আসতেছে। এখন এই কর্মী সংগ্রহে আসার পর কিন্তু প্রসেস শুরু হচ্ছে, তারপরে নির্বাচন প্রক্রিয়া যাচ্ছে, যেটা একটি নেতিবাচক প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া। হ্যাঁ, এখান থেকে কিন্তু বাদ দেওয়া হয়, বাদ দিতে 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 যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে রাখা হয়। তাহলে কি কর্মী নির্বাচন একটি নেতিবাচক প্রক্রিয়া। তারপরে কি নিয়োগ প্রক্রিয়া আসে, কর্মী নির্বাচনের পরে নিয়োগ প্রক্রিয়া আসে, এবং শেষে কিন্তু ওই যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণের আওতায় কিন্তু আনা হয়। তো এই যে বিষয়টা, এটা কি কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? কর্মী সংগ্রহ। জোড়াময় শিকল নীতি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? জোড়াময় শিকল নীতি, দেখো সোজা হিসাব, এটা কর্তৃত্ব প্রবাহের সাথে সম্পর্কিত আছে কি? হ্যাঁ, কর্তৃত্ব প্রবাহ কিন্তু আছে। জোড়াময় শিকল নীতিতে কিন্তু কর্তৃত্ব নিচের দিকে নামতে থাকে। এই যে মই বা শিকলের আওতায় এটা কিন্তু নিচের দিকে নামতে থাকে, তো এইভাবে নামতে থাকে। তাহলে কিসের সাথে সম্পর্কিত? কর্তৃত্ব প্রবাহ। দেখো এই যে নীতি থেকে কিন্তু অলরেডি 2টা বা 3টা প্রশ্ন আমরা পেয়ে গেছি। 2টাই যদি ধরে নিই যে এখানে নীতি থেকে 2টা প্রশ্ন এসেছে, তার মানে কি নীতি গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র মানে নীতি দেখে গেলে হবে না, এবং ভালোভাবে দেখা লাগবে। আমি তোমাদের যে ফ্রি ক্লাসগুলো আমরা যখন করিয়েছি তখন কিন্তু বলেছি যে বৈশিষ্ট্য আসলে 4-5টা বৈশিষ্ট্য দেখলেই তো হয়ে যায়, তাই না? বিষয়টা এরকম নয়, সকল বৈশিষ্ট্যগুলো দেখে যেতে হবে। আসলে প্রশ্ন আসবে যে কোনটি বৈশিষ্ট্য নয়, তখন কি করবা? দেখে তো সবগুলো একই মনে হইতে পারে, তাই না? সো এই জিনিসটা কিন্তু কেয়ারফুলি তোমরা খেয়াল রাখবা। এবার দেখি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন নির্ধারণের প্রধান উদ্দেশ্য কি? পাবলিক লিমিটেড কোম্পানি বুঝলাম, ন্যূনতম মূলধন নির্ধারণের প্রধান উদ্দেশ্য কি? দেখো ন্যূনতম মূলধন নির্ধারণ না করলে ওই বিনিয়োগকারীদের যে বিনিয়োগ যারা করবে তারা তো আসলে এখানে স্যাটিসফাই হবে না, তারা
মানে মনে করবে যে ওখানে ঝুঁকি বেশি বা সমস্যা আছে কোনো। এই কারণে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কিন্তু কি ন্যূনতম মূলধন কিন্তু নির্ধারণ করা হয়। অন্যদিকে কোম্পানির খ্যাতি বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, রাজস্ব বৃদ্ধি, এই বৃদ্ধি বিষয়টা পরে, আগে তো বিনিয়োগকারী যদি ভালোভাবে কাজ না করতে পারে বা স্যাটিসফাইড না হয়, বিনিয়োগই না করে, তো তোমার এই কোম্পানির খ্যাতি, দক্ষতা, রাজস্ব কিভাবে বৃদ্ধি পাবে? সম্ভব না। এই জন্য কি বিনিয়োগকারী সুরক্ষা। আচ্ছা দেখি, সমবায় সমিতি অধ্যাদেশ 1984 অনুযায়ী সমিতির অর্জিত মুনাফার কত শতাংশ সংরক্ষিত তহবিলে জমা রাখা বাধ্যতামূলক? একেবারে জ্ঞানমূলক প্রশ্ন। 15%। কোথায়? সংরক্ষিত তহবিলে। আর উন্নয়ন তহবিলে, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হতে পারে, মানে এটা প্রিভিয়াসলি আসছে, পরবর্তী প্রশ্ন আসবে যে উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট, তুমি বলে দিবা 3%, লিখে দিবা 3%। উন্নয়ন তহবিলে কত? 3%। উন্নয়ন তহবিলে 3%। ম্যাথ আসতে পারে, প্রশ্ন আসতে পারে, ম্যাথ আসতে পারে। তারপরে আরো কি কি প্রশ্ন আসে? একজন সমবায় সমিতিতে কিন্তু একজন সর্বোচ্চ 20% শেয়ার কিন্তু সে হোল্ড করতে পারে। হ্যাঁ, কত? 20% শেয়ার সে হোল্ড করতে পারে সর্বোচ্চ। এখন 20% করুক আর কেউ 2% করুক, তার ভোট কয়টা? ভোট কিন্তু একটা। ভোট কিন্তু একটা। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবা সমবায় সমিতি থেকে। পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক নির্বাচিত হয় যে সভায়? বার্ষিক সাধারণ সভায় পরিচালক কিন্তু নির্বাচিত হয়। এজিএম, এটার সাথে তোমরা পরিচিত। এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং, বার্ষিক সাধারণ সভায় কিন্তু কি হয়? পরিচালক নির্বাচিত হয়। আচ্ছা, এটা একটা ইউনিক কোশ্চেন, আমি তোমাদের দেখাই। শেয়ার বাজেয়াপ্তের ক্ষেত্রে নিরীক্ষকের প্রধানত দেখা উচিত, মানে শেয়ার বাজেয়াপ্তের ক্ষেত্রে যে নিরীক্ষক থাকে, যে এটা পর্যবেক্ষণ করেন মানে নিরীক্ষা করেন, তার আসলে কি দেখা উচিত? দেখো, এখানে আসলে মূলত সভাপতির ভাষণ দেখতে হবে, পরিচালকরা কি সিদ্ধান্ত নিয়েছেন এবং সভাপতি কি বলেছেন ওইখানে, কারণ এগুলাই তো রেজুলেশন আকারে আসে। এই জন্য শেয়ার বাজেয়াপ্তের ক্ষেত্রে কি হয়? সভাপতির ভাষণটা কিন্তু দেখতে হয়। তো এই বিষয়গুলো তো স্মারকলিপি, তোমরা জানো যে কোম্পানির সংবিধান, পরিচালনা, তারপর হিসাব রক্ষকের দায়িত্ব যেগুলো আছে, এই বিষয়গুলো তো আলাদা। তো সর্বোপরি কি সভাপতির ভাষণ কিন্তু এখানে দেখতে হবে। তারপর দেখি, ইস্যুকৃত মূলধন এবং তলবকৃত মূলধনের পার্থক্যকে কি বলে জানো? অতলবী মূলধন। কি বলছে? অতলবী মূলধন। ইস্যুকৃত মূলধন এবং তলবকৃত মূলধনের পার্থক্য, এই যে পার্থক্যকে কি বলা হচ্ছে? অতলবী মূলধন। এবং বকেয়া তলব কি? যে তলব মূলধনটা বকেয়া আছে, যে তলবী মূলধনটি বকেয়া আছে। তারপরে কি পরিশোধিত মূলধন, যে মূলধন পরিশোধ করা হয়ে গেছে চাহিদার ভিত্তিতে। হ্যাঁ, তারপরে অগ্রিম কি? অগ্রিম পরিশোধ করা হয়েছে, অগ্রিম এটা এই করা হয়েছে, এটা বলা হচ্ছে। হ্যাঁ, তো অগ্রিম পরিশোধ করা হয়েছে, তাহলে অগ্রিম তলব। বাকি থাকলে বকেয়া তলব, পরিশোধ করা হলে পরিশোধিত মূলধন। এই জিনিসটা এখানে বুঝিয়েছে। কার্যকারী সংগঠনের প্রধান সুবিধা কি? কার্যকারী সংগঠনের প্রধান সুবিধা হচ্ছে বিশেষীকরণ বা বিশেষায়ন। আচ্ছা, বিশেষীকরণ যদি আমরা দেখি, বিশেষীকরণ কেন? কার্যকারী যে সংগঠন আছে, মানে যেখানে আসলে কাজের ভিত্তিতে বিভাগগুলো ভাগ করা হয়, তো এই যে সংগঠনগুলা, হ্যাঁ, কার্যভিত্তিক যে সংগঠন আমরা যেটাকে বলছি, কার্যকরী বা কার্যভিত্তিক যে সংগঠনগুলা, কার্যকরী বা কার্যভিত্তিক যে সংগঠনগুলো, এখানে কি হয়? বিভাগ ভিত্তিক বিশেষীকরণের ব্যবস্থা করা হয়। এবং এই বিশেষীকরণের ফলে কিন্তু কোম্পানি তার বা প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের দিকে কিন্তু খুব সহজে এগিয়ে যেতে পারে। কারণ আমার প্রত্যেকটা বিভাগে তো আমার বিশেষজ্ঞ লোক তো আমার আছে, তারা বিশেষজ্ঞ দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে তারা কিন্তু কাজ করতে পারে। এই জন্য কি বিশেষীকরণ প্রধান সুবিধা। একটি ছোট প্রোগ্রামকে কি বলা হচ্ছে? প্রকল্প। ছোট প্রোগ্রামকে কি বলা হচ্ছে? প্রকল্প। এটা আবার কি, কোন ধরনের পরিকল্পনা বললে সেটি হচ্ছে একার্থক পরিকল্পনা। সেটি কি? সেটি হচ্ছে একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা। তো এই যে 20টা আমরা দেখলাম, এইখান থেকে দেখছো অধ্যায়গুলো থেকে দেখো, পরিকল্পনা থেকে প্রশ্ন আসছে, সংগঠন থেকে প্রশ্ন আসছে, এটা যৌথ মূলধনী কারবার থেকে প্রশ্ন আসছে, বাজেয়াপ্ত বা এই যে যৌথ মূলধনী কারবার থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছে। তারপরে দেখো এই যে দেখছো কতগুলো, আমি তোমাদের জাস্ট হিসাব করে দেখি যৌথ মূলধনী থেকে কয়টা প্রশ্ন আসছে যদি দেখি। একটা, দুইটা, তিনটা, তারপরে কি তিনটা, চারটা, চারটার পর দেখি, দেখছো চারটা কোশ্চেন কিন্তু এখানে চলে আসছে। পাঁচটা কোশ্চেন চলে আসছে, দেখছো? তারপর দেখো তাহলে 6টা, 20টার মধ্যে 6টাই দেখছো একই ইসে থেকে। হ্যাঁ, 6টা দেখো, 6টা প্রশ্ন দেখছো, 6টা প্রশ্ন একটা অধ্যায় থেকে, যৌথ মূলধনী অধ্যায় থেকে কিন্তু এসে গেছে। পরিকল্পনা থেকে প্রশ্ন আসছে, প্রেষণা থেকে প্রশ্ন আসছে, নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসছে, ব্যবসায় পরিবেশ থেকে প্রশ্ন আসছে, ব্যবসায় নীতি থেকে প্রশ্ন আসছে,
এই যে বিষয়গুলো এখান থেকে কিন্তু 20টা প্রশ্ন চলে আসছে, মানে 20 মার্ক যদি তুমি এখানে নিশ্চিত করতে পারো পড়ে, তাহলে তুমি তাহলে চিন্তা করো, তাহলে তোমার তো এগিয়েই গেলা। আর সামনের অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো করলে কিন্তু তুমি ভালো করবা ইনশাল্লাহ, চান্স পেয়ে যাবা ইনশাল্লাহ। সো এই জিনিসগুলোতে কিন্তু অবহেলা করা যাবে না। তাহলে এখন আমরা তাহলে 24-25 সেশনের প্রশ্ন বিশ্লেষণ করি। 24-25 সেশনে আসলে কি কি প্রশ্ন এসেছে। পিটার এফ ড্রাকার, ফ্রেডরিক ড্রাকার যে কোন ধরনের ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তক? সরাসরি এটা জানতে হবে, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তক, এবং এই উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কিন্তু লক্ষ্যমুখী। হ্যাঁ, এই উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কিন্তু লক্ষ্যমুখী। তাহলে আমরা বি নাম্বারে যাই, 2 নাম্বারে যে কি পরিচালনা, আচ্ছা এগুলো তো না। পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নের কোনটি গতানুগতিক কৌশল? দেখো গতানুগতিক কৌশল এটা দেখবা তুমি, জাস্ট এটা দেখে জাস্ট দেখো ব্রেক ইভেন আর বাজেটিও, এটা দেখে তো এমনি মডার্ন মনে হচ্ছে, বাট আন্দাজে মানে কোনো এইরকম কোনো ডিসিশন তোমরা নিবা না, বুঝতে হবে কোন জিনিসগুলো কি। দেখছো তো মানে কি নিয়ন্ত্রণ থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে একটা, হ্যাঁ নিয়ন্ত্রণ থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। তো দেখো কি ব্যক্তিগত পর্যবেক্ষণ কি, মানে নিজে ব্যবস্থাপক বা আমার ঊর্ধ্বতন সে নিজে থেকে এখানে কিন্তু তত্ত্বাবধান করবেন, দেখবেন আসলে নিয়ন্ত্রণের কার্যক্রমগুলো, নিয়ন্ত্রণ পরিসর বা এই কার্যক্রমগুলো কিন্তু সে সরাসরি নিজে থেকে করবেন। অন্যদিকে ব্রেক ইভেন বিশ্লেষণ এখানে এখানে যে ব্যয় আছে এবং যে মানে খরচ যেটা আছে এবং আমার যে আয় হয়েছে, এটা কিন্তু একটা সমতা বিধান থাকবে এখানে ব্রেক ইভেন বিশ্লেষণ। তো এই বিশ্লেষণের মাধ্যমে কিন্তু সার্বিক আরেকটা নিয়ন্ত্রণের প্রক্রিয়া আমরা দেখছি, বাজেটীয় নিয়ন্ত্রণ, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। এই যে সংখ্যাত্মক প্রকাশের মাধ্যমে যা বাজেটীয় নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে গতানুগতিক নয়। কিন্তু গতানুগতিক কি, এই দেখো ব্যক্তিগত পর্যবেক্ষণ, এটি কিন্তু চলে আসছে এবং সামনেও চলবে, এখনো চলছে, তাহলে এটি কি গতানুগতিক পর্যবেক্ষণ। প্রেষণা টু ফ্যাক্টর থিওরি কি? ফ্রেডারিক হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরির প্রবর্তক। তাহলে কি টু ফ্যাক্টর একটি হচ্ছে কি রক্ষণাবেক্ষণমূলক উপাদান বা হাইজিন উপাদান, যেগুলো ছাড়া আসলে একটা প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রেষণার ক্ষেত্রে বা তারা কিন্তু মানে এখানে চলতেই পারবে না, মানে এটা খুবই খুবই দরকার। এটা ছাড়া প্রতিষ্ঠান চালানো বা কর্মচারীদের মোটিভেট করা, কর্মচারীদেরকে পরিচালনা করা খুবই কঠিন, এটা ছাড়া সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে প্রেষণা দানকারী উপাদান, এটি প্রয়োজন বাট না থাকলে প্রতিষ্ঠান চলবে। প্রেষণা দানকারী উপাদান, হ্যাঁ না থাকলে প্রতিষ্ঠান চলবে কিন্তু প্রয়োজন, হ্যাঁ দানকারী উপাদান। এই দুইটা ফ্রেডরিক হার্জবার্গ কিন্তু এই দুইটা থিওরি নিয়ে সে কিন্তু তার মতবাদ দিয়েছে, জনপ্রিয় মতবাদ। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কি? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে আদর্শমান নির্ধারণ। আমি আসলে কোন পর্যন্ত যাইতে চাই, কোন টার্গেট আমার আছে, সেটা তো আমার এখানে সেট করা লাগবে। এখন আদর্শমান সেট করে তারপরে আমি দেখবো যে আসলে আমার কি কি করা লাগবে। দেখো আদর্শমান নির্ধারণ করলাম, তারপরে যে আমি কার্যফল পরিমাপ করলাম, মানে আমি কতটুকু কাজ করছি। এখন কাজ করার পরে আমি কি করলাম, বিচ্যুতি নির্ণয় করলাম। মানে আমার এই আদর্শমান যে নির্ধারণ করলাম এবং বিচ্যুতি যে নির্ণয় করতে গেলে আদর্শমান থেকে আমার কার্যফল যদি আমি বাদ দিই, আদর্শমান যে নির্ধারণ করেছি সেখান থেকে কার্যফল বাদ দিলে কি হয়, বিচ্যুতি হয়। এবং এই বিচ্যুতিটা কি হয়, সংশোধনমূলক ব্যবস্থার মাধ্যমে কিন্তু এটা শেষ করা হয় নিয়ন্ত্রণ প্রক্রিয়া। হ্যাঁ, তো এই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, তাহলে প্রথম পদক্ষেপ কি, আদর্শমান নির্ধারণ। ফ্র্যাঞ্চাইজিং কি? দেখি ফ্র্যাঞ্চাইজিং কি, প্রশ্ন কি বলছে সবগুলো দেখবো। দেখি একটি দেশের অভ্যন্তরীণ ব্যবসায় না, একটি দেশের অভ্যন্তরীণ ব্যবসায় না, আন্তর্জাতিকভাবেও তো হইতে পারে, কেএফসি, ডমিনোস। বাংলাদেশের কি না, নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে ব্যবসায়, ব্যক্তিগত মালিকানাধীন ব্যবসা, শুধু সেবা খাতের ব্যবসা। দেখো নির্দিষ্ট উত্তর হচ্ছে নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে ব্যবসায়। এখানে ধরো কেএফসি বাংলাদেশে সম্ভবত ট্রান্সকম গ্রুপ চালাচ্ছে বা এরকম কিছু একটা কোনো একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, বাংলাদেশে একটি প্রতিষ্ঠান। কিন্তু কেএফসি তো বাংলাদেশি প্রতিষ্ঠান, এটা একটি আমেরিকান প্রতিষ্ঠান। তো এই যে একটা অন্য একটা ব্র্যান্ড, কেএফসি তো এখন একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের অধীনে তাদেরকে নির্দিষ্ট রয়্যালিটি ফি সহ তাদের দিক নির্দেশনা মেনে কিন্তু এখানে কি হচ্ছে, বাংলাদেশে কিন্তু ব্যবসা পরিচালনা করতেছে। তাহলে কি এই যে নির্দিষ্ট ব্র্যান্ড কেএফসির অধীনে কিন্তু ব্যবসা পরিচালনা করতেছে, তো এই সার্বিক বিষয়টা কি, ফ্র্যাঞ্চাইজিং। আনুষ্ঠানিক নিয়ন্ত্রণের সাথে জড়িত কোনটি? আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের সাথে কিন্তু জড়িত সরাসরি নিয়ম ও পদ্ধতি, কারণ এই নিয়ম এবং পদ্ধতি প্রয়োগের ফলে কিন্তু নিয়ন্ত্রণ যে প্রক্রিয়া, এটি কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করা বা সম্পন্ন করা সম্ভব হয়। অন্যদিকে দর, শেয়ার মূল্য, বিশ্বাস প্রতিযোগিতা, এগুলো কিন্তু সরাসরি জড়িত নয়। এবং আনুষ্ঠানিকভাবে এবং সরাসরি জড়িত কোনটি, নিয়ম এবং পদ্ধতি। আচ্ছা, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা হলো লক্ষ্যমুখী। এটা কিন্তু শুরুতেই আমি তোমাদেরকে বলেছি। দেখো
যে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা পিটার এফ ড্রাকারের যে তিনি যে মতবাদে দিয়েছেন, যে মতবাদের প্রবর্তক, উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা এটা কি লক্ষ্যমুখী। তাহলে আমরা দেখো এই যে লক্ষ্যমুখী তাহলে চলে আসলো। আচ্ছা, নিচের কোনটি ব্যবস্থাপকের তথ্যবহুল ভূমিকা নয়? নিচের কোনটি ব্যবস্থাপকের তথ্যবহুল ভূমিকা নয়, মানে কিভাবে ভূমিকা রাখতে পারে দেখো, ভূমিকা রাখতে পারে দেখো কিভাবে, কোন কোন পর্যায়ে একজন ব্যবস্থাপক ভূমিকা রাখতে পারে। একটা হচ্ছে কি ডিসেমিনেটর, মনিটর এন্ড মুখপাত্রের যে ভূমিকা, দেখো কোনটি ব্যবস্থাপকের তথ্যবহুল ভূমিকা নয়। ব্যবস্থাপক কিন্তু তিন ভাবে এখানে তথ্যবহুল ভূমিকা রাখতে পারে। একটা হচ্ছে কি ডিসেমিনেটর, মুখপাত্র বা স্পোক পারসন আর মনিটর। হ্যাঁ, এই তিনটার মাধ্যমে কিন্তু সে তার ভূমিকাগুলো রাখতে পারে। হ্যাঁ, কিন্তু দেখো বাধাদানকারী নিয়ন্ত্রকের ভূমিকা এই কাজটা সে করতে পারে না। মানে তুমি তো এই তিনটা দেখতেছো, এগুলো সিমিলার। এই সিমিলারের বাইরে যে দেখো একটা কি বাধাদানকারী নিয়ন্ত্রকের ভূমিকা, এখানে আসলে নিয়ন্ত্রকের তথ্যবহুল ভূমিকা নয়। তথ্যবহুল ভূমিকা কি কি তাহলে? এই যে ডিসেমিনেটর, মুখপাত্র বা স্পোক পারসন এবং কি মনিটর, এই তিনটা হচ্ছে কি তথ্যবহুল ভূমিকা। এই তিনটা কি তথ্যবহুল ভূমিকা, আর বাধাদানকারী নিয়ন্ত্রকের ভূমিকা নয়, তথ্যবহুল ভূমিকা তো নয়। আচ্ছা, তথ্যবহুল ভূমিকা নয়, বাধাদানকারী নিয়ন্ত্রকের ভূমিকা। ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে? ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে মধ্য স্তরে। কেন? উচ্চ স্তরে তো ক্ষমতা থাকেই, সেটা যখন নিচের দিকে আসবে তখন এই মধ্য স্তরের মাধ্যমে কিন্তু আসবে। হ্যাঁ, এই যে মধ্য যে স্তরটি আছে এই স্তরের মাধ্যমে কিন্তু আসবে এবং এর মাধ্যমে কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে থাকে। মানে কি ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে থাকে কোন স্তরে? মধ্য স্তরের মাধ্যমে। প্রকল্প নিচের কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? একার্থক পরিকল্পনার মধ্যে পড়ে। ঠিক আছে, প্রকল্প কিন্তু একার্থক পরিকল্পনার মধ্যে পড়ে এবং কর্মসূচিও কিন্তু একার্থক পরিকল্পনার মধ্যে পড়ে। উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত নয়। দেখো আমি তোমাদেরকে বলছি যে বৈশিষ্ট্য সম্পর্কগুলো কিন্তু পড়া লাগবে। এই যে বৈশিষ্ট্য দেখো চলে আসছে। উত্তম নির্দেশনার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় হচ্ছে নিরপেক্ষতা। ঠিক আছে, প্রধানত তোমরা এই যে বিষয়গুলো দেখো, যৌক্তিকতা, স্পষ্টতা, পূর্ণাঙ্গতা, সবগুলা বিষয় ছাড়া আসলে কি উত্তম নির্দেশনা সম্ভব হয়? এবং ফার্স্ট প্রায়োরিটি তো আমার এই তিনটা ছাড়া সম্ভবই নয়। তাহলে নিরপেক্ষতা নির্দেশনার বৈশিষ্ট্যের মধ্যে সরাসরি অন্তর্ভুক্ত নয়। নন পার্টিসিপেটিং শেয়ার কোন ধরনের শেয়ার? অগ্রাধিকার শেয়ার। এখন তোমরা বাংলায় পড়ছো, ইংলিশে আসবে নন পার্টিসিপেটিং শেয়ার কি? সে তো পরিচালনায় অংশগ্রহণ করতেছে না, পার্টিসিপেট করতেছে না, এই জন্যই কি বলছে এটা নন পার্টিসিপেটিং শেয়ার কি অগ্রাধিকার শেয়ার। ব্যবস্থাপনার সার্বজনীন কে বলেছেন? সক্রেটিস বলেছেন। প্রশ্ন সরাসরি এসেছে। নিচের কোনটি দ্বি উপাদান তত্ত্বে রক্ষণাবেক্ষণমূলক উপাদান, মানে ওই যে হাইজিন উপাদান, যে উপাদানগুলো লাগবে লাগবে লাগবে। এখন দেখি কি নিচের কোনটি দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণমূলক উপাদান? দেখি কি কর্মপরিবেশ। কেন কর্মের পরিবেশই না থাকে? তুমি মানে ধরো একটা গার্মেন্টস শিল্পে কিছু তোমরা যখন ইউনিভার্সিটিতে আসবা, এখানে বিভিন্ন ধরনের কোর্স তোমরা পড়বা। আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়তেছি, তো আমার ডিপার্টমেন্টে কিন্তু এরকম অনেকগুলো কোর্স আছে। আইন সম্পর্কে কিন্তু এখানে পড়ানো হয়। এখন আইন সম্পর্কে যখন পড়ানো হয় তখন আমরা পড়েছি যে তার একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা লাগবে, তার কাজের স্থান লাগবে, তার এই সুবিধা লাগবে, তার কক্ষে আলো বাতাস থাকা লাগবে, সার্বিক বিষয় লাগবে। মানে এই বিষয়গুলো যদি না থাকে তাহলে তো ওই কর্মপরিবেশ নিশ্চিত হচ্ছে না, আইনগতভাবেই সে কাজের পরিবেশ পাচ্ছে না, আর সে তো পারবেও না। সো এখানে কি কর্মপরিবেশটা অত্যাধিক জরুরি 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 জরুরি। এখন এই যে রক্ষণাবেক্ষণমূলক উপাদানও কিন্তু সবগুলো উপাদানই কিন্তু জরুরি, এগুলো ছাড়া কিন্তু সম্ভব হবে না, হাইজিন উপাদান ছাড়া সম্ভব হবে না। তো এটা কি তাহলে রক্ষণাবেক্ষণমূলক উপাদান কি? কর্মপরিবেশ। অন্যদিকে সাফল্য, স্বীকৃতি, পুরস্কার, এই বিষয়গুলো কিন্তু প্রেরণাদানকারী উপাদানের অন্তর্ভুক্ত বিষয়। ব্যবসায়ের প্রথম এবং মৌল কাজ কি? আচ্ছা, প্রথম এবং মৌল কাজ হচ্ছে উৎপাদন। এবং প্রশ্ন আসতে পারে যে উৎপাদন কেন? উৎপাদন ছাড়া দেখো অন্য পণ্য উৎপাদন হয়নি, সরবরাহ করতে পারবা, বন্টন করতে পারবা, বা তুমি সেবা দান করতে পারবা, সেবা প্রদান, সেবা খাতের বিষয়। তারপরে দেখো যেহেতু বলছে কি ব্যবসায়ের প্রথম এবং মূল কাজ কি, তো এখানে সরাসরি এখানে আমরা উৎপাদনকে অ্যান্সার হিসাবে নিব সরাসরি। এখন প্রশ্ন তোমরা করবা যে সেবা প্রদান তো আসলে এখানে তোমরা দেখতে পাচ্ছ না, দেখা যাচ্ছে না। বাট তুমি যদি যেই সরাসরি যে ব্যবসায়গুলো আছে, শিল্প ব্যবসায় যে বিষয়গুলো আছে, সেটার সাথে সরাসরি কি এই যে প্রথম এবং মৌল কাজ কি? উৎপাদন। ঠিক আছে, যেহেতু একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসবে, এই জন্য এখানে বুঝতে হবে যে আসলে কোনটি ছাড়া কোনটি সম্ভব নয়, কোন প্রসেসের শুরু কোনটা। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে দেখা লাগবে। আখ থেকে চিনি কোন শিল্পের অন্তর্গত? আখ থেকে চিনি হচ্ছে কি জানো?
প্রক্রিয়াজাত শিল্পের অন্তর্ভুক্ত। কি? আখ থেকে চিনি প্রক্রিয়াজাত শিল্পের অন্তর্ভুক্ত। যৌগিক, তারপরে কি সংযোজন, বিশ্লেষণমূলক, এইগুলো না, সরাসরি একটা প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, আখ থেকে চিনি, তারপরে তুলা থেকে সুতা, এই জিনিসগুলা কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়াজাত শিল্পের মাধ্যমে কিন্তু তার মূল পণ্যে রূপদান করা হয়। আইন দ্বারা কোম্পানি সৃষ্টি হয় এবং আইনি এর সমাপ্তি ঘটায়। বাক্যটি দ্বারা নিচের কোনটিকে বোঝানো হয়েছে? পৃথক আইন সত্তা। কি? আইন দ্বারা কোম্পানি সৃষ্টি এবং আইনি সমাপ্তি ঘটায়, মানে আমার তো পৃথক আইন সত্তা আছে, মানে আমি চাইলেই, মানে আমার পৃথক সত্তা যেহেতু আছে বা আইনগত পৃথক সত্তা আছে, এবার আমি চাইলেই সবকিছু করতে পারবো না। এখানে আইনের মাধ্যমে কিন্তু এখানে শুরু এবং শেষ সার্বিক কাজ কিন্তু এখানে করতে হবে। দেখি, আইন দ্বারা কোম্পানি সৃষ্টি হয় এবং আইনি এর সমাপ্তি ঘটায়। তারপর দেখি, একটি অংশীদারি ব্যবসায় ন্যূনতম একজন কি সাধারণ অংশীদার তো থাকতেই হবে, যে অংশীদারি ব্যবসায়ীগুলো সে পরিচালনা করবে বা সার্বিক কাজে সে থাকবে। নিম্নের কোনটি কোম্পানি গঠন প্রক্রিয়ার অংশ নয়? দেখো, কোম্পানি গঠন প্রক্রিয়ার অংশ নয় হচ্ছে প্রমোশন, ইনকর্পোরেশন, কোম্পানি যে কার্যক্রমগুলো করা, তারপর ন্যূনতম চাঁদা, ফ্লোটেশন, যে ধরো আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটাকে বলছে প্রাথমিক ইনিশিয়াল পাবলিক অফারিং, প্রাথমিকভাবে যেটি শেয়ার বিক্রয়ের মাধ্যমে প্রাথমিক বাজারে উপস্থাপন করা হচ্ছে, এই জিনিসগুলো জড়িত। বাট প্রমোশন, তুমি যদি এই ইনকর্পোরেশন, ন্যূনতম চাঁদা, ফ্লোটেশন যদি না করো, তাহলে তো তুমি প্রমোশন তুমি কি করবে? তোমার প্রমোশন করার পর্যায়ে তো যাবে না। এজন্য প্রমোশন কি গঠন প্রক্রিয়ার অংশ নয়। একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক দায়িত্ব কোনটি? আন্তঃব্যক্তিক দায়িত্ব হচ্ছে তথ্য সংগ্রহ করা, মানে একজন ব্যবস্থাপক এবং তার অধীনস্থ যারা আছে, তার সহকর্মী যারা আছে, তাদের সাথে কিন্তু তথ্য সংগ্রহ করা কি তার একটি আন্তঃব্যক্তিক দায়িত্ব। এটি সরাসরি কিন্তু এটি জানতে হবে তোমাদের, এর জন্য বই পড়তে হবে। তো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ, কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন, কর্মীদের মধ্যে মুনাফা বন্টন করা, এগুলো নয়, সরাসরি তথ্য সংগ্রহ করা। এগুলো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ, এটার সাথে তো আসলে ব্যবস্থাপকের কার্যক্রম জড়িত না। তবে দায়িত্ব বন্টন, মুনাফা বন্টন, এগুলো কিন্তু অন্য বিভাগের কাজ, এবং সরাসরি কি আন্তঃব্যক্তিক দায়িত্ব কোনটি? তথ্য সংগ্রহ করা। তো আজকের ক্লাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন কিন্তু আমরা সলভ করেছি এবং বিশ্লেষণ করেছি আসলে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকো, তোমরা ইনশাল্লাহ ভালো করবে এবং সার্বিক বিষয় কিন্তু তোমাদের পাশে পাবে।